প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমাদেরকে স্বাগতম আমাদের এই ভিডিও ক্লাসে। তো এই করোনা ভাইরাসের কারণে অনেকদিন যাবত আমাদের ক্লাস থেকে আমরা বঞ্চিত। তো আমাদের ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য আমরা ভিডিও তৈরি করছি। আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে। তো আমরা অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের বিজ্ঞানের সপ্তম অধ্যায় পর্যন্ত পড়ানো হয়েছিল। তো এখন আমি অষ্টম অধ্যায় থেকে নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব। সেই জন্য আজকে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়টা হচ্ছে, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, শব্দের কথা। অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের শব্দের কথা। তো শব্দ আমরা সকলেই শব্দের সঙ্গে পরিচিত, তাই কি না? শব্দ কি যদি প্রশ্ন হয়, এক কথায় তোমরা উত্তর দিবা যে শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। কিন্তু শক্তি বললেই কিন্তু শেষ হয়ে যায় না। শব্দ সম্পর্কে জানার আমাদের অনেক আগ্রহ অনেকের আছে, কারণ এটা এমন একটা জিনিস, এটা দেখা যায় না, জাস্ট অনুভব করা যায়। সেজন্য এটা সম্পর্কে বিস্তারিত আমাদের জানা দরকার। তো আমাদের আশেপাশে আমরা অনেক শব্দ শুনতে পাই। শব্দের কিন্তু প্রকারভেদ অনেক ধরনের আছে। অনেক সময় এটা সুন্দর করে যদি গান বলা হয় তাহলে এটা শুনতে ভালো লাগে, আবার অনেক সময় চিৎকার চেঁচামেচি এগুলো কিন্তু শুনতে খুব খারাপ লাগে। তো সেই দৃষ্টি থেকে শব্দ বিভিন্ন প্রকার হতে পারে। তো শব্দ আসলে কি যদি আমরা বৈজ্ঞানিকভাবে জানার চেষ্টা করি, শব্দ হচ্ছে এক ধরনের তরঙ্গ। তরঙ্গ কি, আবার নতুন প্রশ্ন আসে যায়। তরঙ্গ হচ্ছে এক ধরনের শক্তি। তরঙ্গ হচ্ছে এমন একটা, যেমন আমাদের বাতাসের তরঙ্গ আমরা দেখি, তারপর জলের তরঙ্গ বা পানির তরঙ্গ দেখি। এই যে তরঙ্গটা আমরা দেখি এরকম করে প্রবাহিত হয়। তরঙ্গ হচ্ছে এক ধরনের শক্তি। দেখো তরঙ্গ এরকম করে প্রবাহিত হয়, তাই কি না? অর্থাৎ কোনো মাধ্যমে বস্তুগুলো যদি কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত না হয়, শুধু শক্তিগুলো স্থানান্তরিত করায়, তাহলে সেই ওই প্রসেসটাই হচ্ছে মূলত তরঙ্গ। তো এখানে এইভাবে যদি আমরা একটা রশ্মি যদি এরকম করি, হাতের নিচে উপর নিচ করি, তাহলে দেখা যাবে যে রশ্মিটার মধ্যে শক্তিটা ওইদিকে ছিটকে যাচ্ছে, অর্থাৎ এই বরাবর চলে যাচ্ছে, আর রশ্মিটা উপর নিচ করতেছে। তরঙ্গ এইভাবে প্রবাহিত হতে পারে, আর একটা তরঙ্গ এইভাবে প্রবাহিত হতে পারে। স্প্রিং দেখছো অবশ্যই, স্প্রিং এর তরঙ্গ এরকম আছে, দেখবা। স্প্রিংকে যদি আমরা টেনে ছেড়ে দিই তাহলে একবার সংকোচন হবে, একবার প্রসারণ হবে, একবার সংকোচন হবে, একবার প্রসারণ হবে। তো দুই ধরনের তরঙ্গ আছে, আর তরঙ্গ আর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ যদি তরঙ্গের যে শক্তির প্রবাহটা, যদি তরঙ্গের কণাগুলো যেই দিকে সংকোচন প্রসারণ হচ্ছে সেই দিকেই প্রবাহিত হয়, অর্থাৎ এটা এই দিকে সংকোচন প্রসারণ হচ্ছে, শক্তিটাও কিন্তু এই দিকে। যদি আমরা এটাকে স্প্রিংটাকে টেনে এখানে রেখে দেই আর এর সামনে যদি একটা বল দেই, তাহলে দেখা যাবে ছেড়ে দিলেই বলটাকে সোজা ওই দিকে নিয়ে যাবে। কিন্তু এখানে একবার এই দিকে যাচ্ছে, একবার এই দিকে যাচ্ছে, কিন্তু শক্তিটা প্রবাহিত হচ্ছে এই দিকে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু তোমাদের শক্তি প্রবাহিত হচ্ছে। তো এটা হচ্ছে আর তরঙ্গ। তোমরা যখন নবম শ্রেণীতে উঠবা তখন কিন্তু বুঝতে পারবা যে আর তরঙ্গ কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি। তার শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ এভাবে কিন্তু শব্দ প্রবাহিত হয়। অর্থাৎ শব্দ কিভাবে চলে, তোমরা যদি এখন তো অনেক বাতাস চলছে, তোমরা যদি ধান খেতে যাও তাহলে ধান খেতে দেখতে পাবা যে একটা ধানের গাছ আরেকটা ধানের গাছের উপর পড়তেছে, আবার ওই গাছটা তারপর পার্শ্ববর্তী গাছটাকে চাপ দিচ্ছে, এভাবে একটা ঢেউয়ের মতো সৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর দেখতে। হ্যাঁ, তো ওটাও কিন্তু তরঙ্গ। এক্ষেত্রে কিন্তু ধানের গাছগুলো এক জায়গায় থাকে, বাট তরঙ্গটা, শক্তিটা ওকে শক্তি দেয়, ওকে শক্তি দেয়, এভাবে শক্তি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবাহিত হয়। তো তরঙ্গ বিষয়টা বাদ, যেহেতু আমাদের তরঙ্গ নিয়ে আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি শব্দ নিয়ে। তাহলে শব্দ উৎপন্ন হয় কিভাবে, শব্দের উৎপত্তি। তোমাদের হাতের কাছে কোনো কিছু আছে, যেমন ধরো স্টিলের বাটি, থালা, বা তোমরা আমাদের স্কুলে ঘন্টা দেখছো, ঘন্টা দেখো নাই? অবশ্যই দেখছো। তো ওখানে কি হয়, যখন হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তখনই শব্দ উৎপন্ন হয়, তাছাড়া কিন্তু শব্দ উৎপন্ন হয় না। মূলত শব্দের কিভাবে উৎপত্তি হয় এটা আমরা পরীক্ষা করে দেখতে পারি। আমি যে ক্লাস নিচ্ছি এই সময়ের মধ্যে তোমাদের হাতের কাছে যদি কিছু পাও ধাতব জাতীয় জিনিস, তাহলে তোমরা এখনই সেটা হাত থেকে আস্তে করে ফেলাই দিয়ে দেখো। আবার মোবাইল বা অন্য কোনো জিনিস ফেলাই দিও না, তাহলে নষ্ট হয়ে যাবে। যাই হোক, তোমরা যদি লক্ষ্য করো যে শব্দ কিভাবে উৎপন্ন হয়, সহজ কথা, এক কথা উত্তর হচ্ছে কম্পনের ফলে। শব্দের কিভাবে উৎপত্তি হয়? কম্পনের ফলে। কম্পন মানে কোনো জিনিস কেঁপে ওঠা, ঠিক আছে? তা আমি যখন হাতুড়ি দিয়ে ঘন্টাতে আঘাত করা হয় তখন কিন্তু ওটা কেঁপে ওঠে, কেঁপে ওঠার ফলে সেটা শব্দ উৎপন্ন হয়। আমরা যদি সাথে সাথে ওটাতে হাত দিই তাহলে কম্পনটাও থেমে যাবে, শব্দটাও থেমে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি শব্দের উৎপত্তি হচ্ছে কম্পনের ফলে। কোনো বস্তু যদি কম্পনশীল না হয় তাহলে কিন্তু কখনোই শব্দ উৎপন্ন হবে না। এখন
বিষয় হচ্ছে এইগুলো না আমি বুঝতে পারতেছি যে বিভিন্ন জায়গায় শব্দ উৎপন্ন হয় বা কম্পন উৎপন্ন হয়, সেভাবে এই শব্দ, যেমন আমি যে শব্দ উৎপন্ন করতেছি, আমাদের ভোকাল কর্ড আছে এখানে, এখানে কিন্তু ফুসফুস থেকে বাতাস এসে ওখানে আঘাত লাগতেছে, যার কারণে আঘাত লাগার ফলে ভোকাল কর্ড কম্পনের ফলে আমি শব্দ উৎপন্ন করতেছি। এভাবেই কিন্তু সব কিছু মূলত হচ্ছে। তো আমরা বুঝতে পারলাম শব্দের উৎপত্তি হচ্ছে কম্পনের ফলে হয়। তাহলে কম্পনটা আসলে কি? কম্পন থেকে কম্পাঙ্ক কথাটা আসবে, আমাদের কম্পাঙ্কটা জানতে হবে। কম্পন মানে কাঁপানো, অর্থাৎ কেঁপে ওঠা। তো যদি দেখা যায় এই কম্পন হয়, তাহলে আমরা মনে করি কম্পাঙ্ক, তাই না? কম্পাঙ্ক কথাটার সঙ্গে একটু পরিচয় হয়ে নেই, কারণ এটা লাগবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটি কম্পন দেয় তাকে, ঠিক আছে, কম্পাঙ্ক বলে। প্রতি সেকেন্ডে মানে অথবা আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে যত কোনো বস্তু যতটি কম্পন দেয়। একটা আঘাত করলাম, একটা বস্তু যদি দেখা যাচ্ছে যে 10 বার কেঁপে উঠলো, 10 বার এই পাশ ওপাশ করলো, তাহলে কি হবে? ক্লাস 6 তোমরা জানো কম্পন শক্তি ছিল ওখানে। তো 10 বার যদি কম্পন দেয় তাহলে কি হবে? মানে কেঁপে ওঠে, তাহলে তার কম্পাঙ্ক হবে 10। তো কম্পাঙ্কের একক হচ্ছে হার্স, যেমন 10 হার্স, ঠিক আছে? অর্থাৎ এটার একক হচ্ছে এরকম। তো একটা বস্তু যদি 10 বার কেঁপে ওঠে, তাহলে 10 হার্স, যদি 1000 বার কেঁপে ওঠে তাহলে তার কম্পাঙ্ক হচ্ছে 1000 হার্স। এরকম করে আমরা কিন্তু শব্দের তীব্রতা বা পরিমাপ করতে পারবো। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমরা লক্ষ্য করি যে আমরা কতটুকু শব্দ শুনতে পাই। ধরো যদি 20 হার্টসের নিচে শব্দ উৎপন্ন হয়, কম্পাঙ্ক উৎপন্ন হয়, তাহলে কিন্তু আমরা সেই শব্দটা শুনতে পাই না। এটাকে বলা হয় শব্দেতর শব্দ, শব্দেতর বা শ্রুতিপূর্ব। শ্রুতিপূর্ব কথাটাই অনেক সুন্দর হবে। শ্রুতিপূর্ব শব্দ, হ্যাঁ, শ্রাব্য শব্দ, শব্দোত্তর শব্দ। কয়েকটা শব্দ আমি লিখলাম তোমাদের এখানে লেখার জন্য। শ্রুতিপূর্ব মানে মানুষের কিন্তু শ্রবণ ক্ষমতা হচ্ছে 20 হার্জের থেকে 20,000 হার্জের মধ্যে, এটাকে বলা হয় শ্রাব্য শব্দ। এর চেয়ে কম অথবা এর চেয়ে বেশি যদি কম্পাঙ্ক উৎপন্ন হয়, তাহলে ওই শব্দটা আমরা কিন্তু শুনতে পাই না। যেমন এখানে শ্রুতিপূর্ব বলতে 20-এর কম, 20 হার্জের কম, ঠিক আছে? 20 হার্জ এর কম কম্পাঙ্কের শব্দ। আর যদি এই 20 হার্জ থেকে 20,000 হার্জ হয়, এটা হচ্ছে শ্রাব্য শব্দ। এইরকম কম্পাঙ্কের মধ্যে কিন্তু আমরা শব্দ শুনতে পাই। আর শব্দোত্তর মানে 20,000-এর বেশি, 20,000-এর বেশি কম্পাঙ্কের শব্দ। বেশি কম্পাঙ্কের শব্দ কিন্তু আমরা শুনতে পাই না, কিন্তু বাদুর 1 লক্ষ হার্জ কম্পাঙ্ক পর্যন্ত শুনতে পায়। কুকুর কিন্তু এর চেয়ে বেশি কম্পাঙ্কের শুনতে পায়। এজন্য আমরা দেখি যে পুলিশরা কি করে, সাধারণত কুকুর নিয়ে কোথাও সার্চ করতে যায়, তারা বিভিন্ন শব্দ তৈরি করে, শব্দ উৎপন্ন করে, এবং সেটার সাহায্যে তারা আসামি বা অন্য অনেক কিছু শনাক্ত করতে পারে। বিশেষ করে এটার কিন্তু অনেক ব্যবহার আছে। তোমরা তোমরা আলট্রাসনোগ্রাফের নাম শুনছো না? সেখানে কিন্তু 20,000 হার্টসের বেশি শব্দ ব্যবহার করা হয়, করে তারা কি রোগ নির্ণয় করে, ঠিক আছে? আমরা তাহলে 20,000 থেকে এটা শুনতে পাই। আর শ্রুতিপূর্ব শব্দ হচ্ছে 20,000 হার্টসের কম। এই কম কম্পাঙ্ক উৎপন্ন করলে আমরা শব্দ শুনতে পাবো না। অনেক শব্দই আছে আমরা শুনতে পাই না। কিন্তু দেখো তোমাদের আশেপাশে দেখো, কখনো বিড়াল যদি ইঁদুর শিকার করা দেখো তোমরা, তো দেখবে আমরা যে শব্দ শুনতে পাই না কিন্তু বিড়াল শুনতে পায়, ও আবার ওর শিকার ধরে নেয় ঠিক মতো। ইঁদুর কিভাবে চলাচল করতেছে, কত কম শব্দ উৎপন্ন করে, ও কিন্তু শুনতে পায়, কিন্তু আমরা শুনতে পাই না। অনেক শব্দই আছে, যেমন আমাদের আরও অনেক উদাহরণ আছে। যেমন তোমরা দেখবা যে মশা যখন উড়ে, অনেক দূরে আমরা যদি দেখি মশা উঠতেছে, আমরা কি শব্দ শুনতে পাই না, কিন্তু ওই মশা যখন আমাদের অনেক কাছে চলে আসে, কানের কাছে চলে আসে, তখন কিন্তু আমরা শুনতে পাই মূলত।
তার মানে ওই কম্পাঙ্কটা ওই দূরে আমাদের বোধগম্য নয়, এটা যখন কাছে চলে আসে তখন আমরা শুনতে পাই। জাস্ট এইভাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হয় এবং এই শব্দগুলো আমরা সবাই সবগুলো শুনতে পাই না, আমরা শুধু এটা শুনতে পাই। সেরকম আমাদের এটা হচ্ছে শোনার লিমিটেশন আছে, সেরকম দেখার কিন্তু লিমিটেশন আছে। তোমরা দেখবা যে 4000 থেকে 7000 বা 8000-এর মধ্যে যে সব আলোর একটা আছে মিলি অ্যাংস্ট্রম দৈর্ঘ্য মিলিমিটার আলো আর কি, সেইটা শোনা যায়, ওটা দেখা যায় জাস্ট। অর্থাৎ আলো একটা লিমিটেশন আছে যেটা আমরা দেখতে পাই, কিন্তু আর এর বাইরে কিন্তু আলো আছে বা আছে সেটা দেখতে পাই। সেরকম সব কিছুরই লিমিটেশন আছে আমাদের ইন্দ্রিয়গুলো। তো এই ক্ষেত্রে আমরা শব্দ নিয়ে আলোচনা করছি, শব্দের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম অনেকটাই। তো শব্দ কিভাবে চলে আমি কিন্তু একটু আগে বলছি যে শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আকারে। তোমাদের বইয়ে একটা পিকচার স্প্রিং এর পিকচার আছে, ঠিক এভাবেই কিন্তু শব্দ চলাচল করে। এখন শব্দ কি কি মাধ্যমে চলে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। শব্দের বেগ সবচেয়ে কোথায় বেশি, তাই না, এটা জানার বিষয় আছে। তা তোমরা যদি এটা পরীক্ষা করতে চাও, আমি কিন্তু ছোটবেলায় একবার রেল লাইনে ওখানে গেছিলাম, তো রেল লাইনে কান পেতে শুনছিলাম অনেক দূরে একটা শব্দ শোনা যাচ্ছে। তো রেল লাইনটা কি দিয়ে তৈরি তোমরা জানো, ওটা লোহা দিয়ে তৈরি, তাই না। তো শব্দের বেগ তোমরা তো বেগ পড়েছো, ক্লাস 6-এই বেগ পড়ে আসছো, তাই না, স্মরণের হারকে বেগ বলে। অর্থাৎ সেরকম শব্দেরও বেগ আছে, শব্দ সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে বা করতে পারে, সেটাই হচ্ছে শব্দের বেগ মূলত। তো শব্দের বেগ কোন মাধ্যমে বেশি হবে সবচেয়ে, সেটা আমরা একটু দেখি। শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তারপরে তরল মাধ্যম, তারপর হচ্ছে গ্যাসীয় মাধ্যম বা বায়বীয় মাধ্যম। কেন বেশি কঠিন মাধ্যমে, কেন বেশি তোমরা এখন তো ক্লাস 7-8-এ উঠলে হয়তো জানতে পারবে, অথবা 9-এ বুঝতে পারবে যে এই মাধ্যমে যে কণাগুলো আছে এগুলো পরস্পর খুব যুক্ত অবস্থায় দীর্ঘ অবস্থায় আছে, সেই জন্য একটাকে আঘাত করলে আরেকটা অটোমেটিক আঘাতটা পায়, বা এটা কেঁপে উঠলে তার পার্শ্ববর্তী অনুপরমাণুগুলো কেঁপে ওঠে, দ্রুত সেটা করে। আর এটার ক্ষেত্রে অনুপরমাণুগুলো একটু দূরে দূরে থাকে, এটার ক্ষেত্রে আরো দূরে দূরে থাকে, সেই জন্য এই ক্ষেত্রে শব্দের বেগ একটু কম, এখানে একটু বেশি আর এখানে আরো কম, ঠিক আছে। অর্থাৎ শব্দের এই ক্রমটা আমি লিখে দিয়েছি, দেখো শব্দের বেগ সবচেয়ে কঠিন মাধ্যমে বেশি, তারপর তরল মাধ্যমে একটু, তারপরে বায়বীয় মাধ্যমে। শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে। অর্থাৎ এই ক্ষেত্রে শব্দ কিরকম তোমাদের একটা বই উদাহরণ আছে অবশ্য, তোমরা দেখতে পারো পৃষ্ঠা নাম্বার 84। ওখানে বায়ুতে, অর্থাৎ বায়ু এখানে শব্দের বেগ আছে 343 মিটার সেকেন্ড পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে সে এখানে শব্দ কি হবে 343 মিটার বেগে চলবে। তরল মাধ্যমে বলতে পানি এখানে দেওয়া আছে, পানিতে আছে 1496 মিটার পার সেকেন্ড। আর অ্যালুমিনিয়াম বা আমরা যদি করি 6420, এখানে এত বেগে কিন্তু এটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের সংকেত এটা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে শব্দ প্রতি সেকেন্ডে কত কিলোমিটার যাবে, 6420 মিটার যাবে। আর তরল মাধ্যমে শব্দ কত বেগে চলবে, 1496 মিটার যাবে প্রতি সেকেন্ডে। আর বায়বীয় মাধ্যমে দেখো অনেক কম, তাই না। আমরা এখান থেকেই বুঝতে পারতেছি যে শব্দের বেগটা কোন মাধ্যমে সবচেয়ে বেশি। তাহলে আমরা শব্দের বেগ সম্পর্কে জানলাম। তো বিষয় হচ্ছে এই শব্দের বেগ সম্পর্কে আমরা দেখলাম, সেই সাথে আমাদের আরেকটা বিষয় হওয়া উচিত যে প্রাণীরা, যে আমাদের যে বিভিন্ন, আমরা তো মানুষ, আমরা তো শব্দ শুনতে পাই, এটা জানলাম। প্রাণীরা কিভাবে শব্দ শুনে, তার মধ্যে কি আমরা প্রাণী না, আমরাও কিন্তু প্রাণী। তাহলে আমাদের এখানে কি কাঁপে বা আমরা শুনতে পাই কিভাবে, এতক্ষণ যদি শব্দ উৎপন্ন হয় কিভাবে সেটা জানলাম। এখন শব্দ কিভাবে আমরা শুনতে পাই, তোমরা টিম্প্যানিক পর্দার নাম শুনছো, অবশ্যই শুনে থাকবা। যদি 6ষ্ঠ শ্রেণীতে একটা ইন্দ্রিয় নামে ছিল, সংবেদী অঙ্গ পড়া ছিল, সেখানেই ছিল, হয়তো ক্লাস 6-এ তোমাদেরকে পড়ানো হয়েছে যে আমাদের কানের একটা, যেমন ডিশের অ্যান্টেনা থাকে না, এরকম ডিশের অ্যান্টেনা, ঠিক এইরকম একটা অ্যান্টেনা আমাদের কানের নিচে আছে, কানের ভিতরে, এটা আছে অন্তঃকর্ণে আছে, ঠিক আছে। তো এই অ্যান্টেনার মধ্যে এমনভাবে যাচ্ছে খুব পাতলা পর্দা, তো আমাদের বাইরে যে কানের যে অংশটা থাকে এখান থেকে যখন শব্দ প্রবেশ করে তখন এই পর্দায় গিয়ে আঘাত লাগে। এই পর্দায় আঘাত লাগলে এই পর্দাটা অনেক পাতলা, আর তখন এটা কেঁপে ওঠে। কেঁপে উঠলে এই দিক থেকে স্নায়ু আছে, স্নায়ু আবার মস্তিষ্কের সঙ্গে যুক্ত আছে, অডিটরি স্নায়ুর সঙ্গে। এই অডিটরি স্নায়ু মস্তিষ্ককে বলে দেয় যে তুমি কি শুনলা, অর্থাৎ
এই শব্দ যখন আমাদের কানের ভিতরে প্রবেশ করে তখন এই কানের মধ্যে যে টিম্প্যানিক পর্দা আছে, তোমরা নামটা লিখে নিতে পারো। টিম্প্যানিক পর্দা বলা হয় সাধারণত, বা কানের পর্দা আমরা বলি না সাধারণত, যে কানের পর্দা ফেটে গেছে বা এরকম। কানের পর্দা বলতে ওই রকম দেখতে, ঠিক এরকম দেখতে নয়, আমি সঠিক আর্ট করতে পারিনি, তোমরা হয়তো গুগলে সার্চ দিলে দিতে পারবা। যাই হোক, এই টিম্প্যানিক পর্দা গিয়ে আঘাত লাগলে টিম্প্যানিক পর্দাটা কেঁপে ওঠে, কেঁপে উঠলে ওখানে অডিটরি স্নায়ু আছে, এই স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে চলে যায় শব্দটা। তখন সব মস্তিষ্কটা অনুভূতি গ্রহণ করে বুঝতে পারে যে আমি কি বললাম বা আমরা কি শুনলাম। তো এইভাবেই কিন্তু আমরা শব্দ শুনতে পাই, সমস্ত প্রাণীরাই ঠিক এভাবে শব্দ শুনতে পায়। তো এখন শব্দ সৃষ্টিকারী কয়েকটা যন্ত্র আছে, কয়েকটা যন্ত্র মানে অসংখ্য যন্ত্র। তোমরা তো আশেপাশে দেখিছো অনেক, তোমাদের কি কি আছে, হারমোনিয়াম, খোল, তবলা, তারপর স্পিকার, এগুলো তো আমরা গান শুনি অহরহ, তাই কি না? তো শব্দ সৃষ্টিকারী এরকম অনেক কিছুই আছে। তো এগুলোর মধ্যে কিছু কিছু কাউকে ভালো লাগে, কাউকে খারাপ লাগে, তাই কি না? তো তোমরা একতারা, দোতারা এগুলো দেখে থাকবে, সাইকেলের বেল, তো এগুলো হচ্ছে বিভিন্ন তার মধ্যে কিছু যন্ত্রের শব্দ বা কিছু যন্ত্র আমাদের খুব শ্রুতিমধুর, কাউকে খুব ভালো লাগে, যেমন দোতারার শব্দ আমাকে খুব ভালো লাগে। যাই হোক, তোমরা এই শব্দগুলো পড়বে, এই অধ্যায়টাতে তেমন আর কিছু নাই। হ্যাঁ, এই অধ্যায় সম্পর্কে আমাদের এই কিছু বিষয় মাথায় রাখতে হবে, বিশেষ করে শব্দ কি, শব্দ কিভাবে উৎপন্ন হয়, শব্দ কিভাবে চলাচল করে, শব্দ কোন মাধ্যমে সবচেয়ে বেশি বেগে দৌড়ায়, ঠিক আছে? এই বিষয়গুলো, আর আমাদের শ্রাব্যতার সীমা কতটুকু সেটা আমরা করব। এভাবে আমরা কি শব্দের বিষয়গুলো জানবো। সবচেয়ে একটা যেটা জানার বিষয় সেটা হচ্ছে শব্দ যদিও আমাদের জীবনে খুব প্রয়োজনীয়, শব্দ না হলে কিন্তু আমাদের জীবন অচল। যে কানে শোনে না সে বুঝতে পারে তার জীবনটা কত কষ্টের। যদিও শব্দ খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই শব্দ মাঝে মাঝে আমাদের কাল হয়ে দাঁড়ায়। আজকাল আমরা শুনতে পাচ্ছি যে শব্দ দূষণ, তোমরা জানো শব্দ দূষণ হচ্ছে যদি কোনো জায়গায় শব্দের তীব্রতাকে ডেসিবলে প্রকাশ করা হয়, শব্দের তীব্রতা 40 থেকে 60-এর মধ্যে হয়, 60-এর উপরে চলে যায়, তাহলে ওটাকে বলা হয় শব্দ দূষণ। মূলত 40-এর নিচে থাকলে এটাকে শব্দ দূষণ বলা হয় না, কিন্তু এই কোলাহলের যে তীব্রতা সেটা যদি 60 ডেসিবল আপ হয়ে যায় তাহলে কিন্তু এটা শব্দ দূষণ, এবং সেটা 80 বা তার বেশি হয়ে গেলে মানুষ বধির হয়ে যেতে পারে। যখন অনেক প্রচণ্ড জোরে বোমা বিস্ফোরণ হয় তখন কিন্তু ওই ডেসিবলটা অতিক্রম করে। বিশেষ করে হাট বাজার যেগুলো আমাদের আশেপাশে আসে সেগুলোতে মোটামুটি শব্দের যে তীব্রতা সেখানে মোটামুটি 80-র উপরে থাকে, সেই জন্য হাট বাজার বা মেশিন, কলকারখানার মেশিনের শব্দে অনেকেই বধির হয়ে যায়, আস্তে আস্তে শ্রুতি সব ক্ষমতা কমে যায়। তো যা হোক শিক্ষার্থী বন্ধুরা, শব্দ আমাদের জন্য খুব প্রয়োজন, কিন্তু এই শব্দ আবার একটু সমস্যা। সেটাকে বলা হয় কি, যখন আমরা জানি যে বিষয়টা এরকম, যখন শব্দটা আমাদের জীবনের জন্য খুব ভালো তখন সেটা কিন্তু ভালো, কিন্তু সেটা যদি আমাদের জীবনে এটা ক্ষতিকর দিক বয়ে নিয়ে আসে, অর্থাৎ ক্ষতিকর কোনো ইফেক্ট তৈরি করে, তাহলে সেটাই কিন্তু দূষণ হয়ে যায়। তো শব্দ দূষণ যেহেতু আমরা জানি, শব্দ দূষণ হলে আমাদের হাই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ অনেক কিছুই হতে পারে, মন খিটমিটে হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়। তো এগুলো হচ্ছে শব্দ দূষণের প্রভাব। তো শব্দ দূষণ সম্পর্কে তোমরা জানবে, সৃজনশীল প্রশ্ন কিন্তু আসলে ওইভাবেই সাজানো হবে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের এই ক্লাসটা আমি শেষ করতে চাচ্ছি। তোমরা 8ম অধ্যায় শব্দের কথা ভালো করে পড়বে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করি। ধন্যবাদ সকলকে।